হ্যালো ভিউয়ার্স, আমরা আগের দিন যে টপিকটা চ্যাপ্টার 1 যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি থেকে পড়েছিলাম, তো সেই টপিকের উপরে আমরা আজকে 30-40টা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন কিন্তু আমরা করে নেব। তো দেখো, প্রথমেই যে কোশ্চেনটা আছে, বৃদ্ধি বা গ্রোথ এর সঠিক সংজ্ঞা নিচের কোনটি? বৃদ্ধি বা গ্রোথ এর সঠিক সংজ্ঞা নিচের কোনটি? 1 নম্বর অপশানে বলেছে, এই অপশানে বলেছে ব্যক্তির আত্মনির্ভরশীল হওয়ার ধারাবাহিক প্রক্রিয়া। বি অপশন হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার অর্জন। সি হচ্ছে একটি আজীবন প্রক্রিয়া যা মৃত্যু পর্যন্ত চলে। তো এটা তো বিকাশের সাথে যায়, এটা তো বৃদ্ধির সাথে নয়। ঠিক আছে। দেহের ওজন, উচ্চতা এবং আকারের পরিমাণগত পরিবর্তন। আমরা বিকাশ এবং বৃদ্ধি যখন পার্থক্য করেছিলাম তখনই বারবার বলেছিলাম যে বৃদ্ধি হচ্ছে কিন্তু পরিমাণগত পার্থক্য, মানে একটা পরিমাণগত গুণ, মানে পরিবর্তন। আর বিকাশ হচ্ছে পরিমাণগত এবং গুণগত, দুটোই হয়। তাহলে বৃদ্ধির যদি সঠিক সংজ্ঞা বলি তাহলে কিন্তু এখানে অপশন ডি যেটা আছে, অর্থাৎ পরিমাণগতই কিন্তু পার্থক্য এখানে হবে। ঠিক আছে, পরিমাণগত যে পার্থক্য আছে ওটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দু নম্বর কোশ্চেন দেখো, বিকাশ বলতে আমরা কি বুঝি? নেক্সট কোশ্চেন হচ্ছে বিকাশ বলতে আমরা কি বুঝি? বিকাশ বলতে আমরা বুঝি, অপশন এ যেটা বলছি, অসুস্থতার কারণে আচরণের সাময়িক পরিবর্তন। না, কারণ বিকাশ আমরা জানি একদম জন্ম থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত, একদম মৃত্যু পর্যন্ত বিকাশ কিন্তু হতে থাকে, অর্থাৎ এই অপশন তো হবেই না, এই অপশন কোনো মতেই হবে না। বি অপশন যেটা আছে দেখো, পরনির্ভরশীলতা থেকে স্বাবলম্বিতার দিকে নিয়ে যাওয়ার একটা পদ্ধতিগত পরিবর্তন। ঠিক, এটা কিন্তু হতে পারে, এটা কিন্তু হতে পারে যে পরনির্ভরশীলতা থেকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে কিন্তু নিজে স্বাবলম্বী হওয়ার যে প্রক্রিয়া, পদ্ধতিগত যে পরিবর্তন, সেটাই হচ্ছে কিন্তু বিকাশ। সি অপশন যেটা দেখো বলেছে শুধুমাত্র উচ্চতা এবং ওজনে বৃদ্ধি। না, এটা কখনোই নয়, কারণ পরিমাণের সঙ্গে গুণগত পার্থক্য পরিবর্তনও হয়। শুধুমাত্র শারীরিক কাঠামোর পরিবর্তন, সেটা তো বৃদ্ধি, সেটা কখনোই বিকাশ নয়, অর্থাৎ অপশন বিটাই কিন্তু এখানে কারেক্ট হবে। পরনির্ভরশীলতা থেকে স্বাবলম্বিতার দিকে নিয়ে যাওয়ার একটা পদ্ধতিগত পরিবর্তন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে যে পরিপক্কতা বা ম্যাচিউরেশন যেটা বলছি প্রধানত কোনটির সাথে সম্পর্কিত? পরিপক্কতা বা ম্যাচিউরেশন কোনটির সাথে সম্পর্কিত? 1 নম্বর হচ্ছে বংশগতি, 2 নম্বর হচ্ছে পরিবেশগত উদ্দীপনা, সামাজিক রীতিনীতি এবং কঠোর অনুশীলন এবং প্রশিক্ষণ। দেখো, ম্যাচিউরেশন যেটা আছে, ম্যাচিউরেশন বা পরিপক্কতা যেটা বলি, সেটা বংশগতির হালকা প্রভাব থাকতে পারে, হচ্ছে সামাজিক রীতিনীতির উপর প্রভাব থাকতে পারে। কিন্তু যদি কেউ অ্যাকচুয়ালি পরিপক্ক বা ম্যাচিউরেট হতে হয় তাহলে তার অবশ্যই কঠোর অনুশীলন এবং প্রশিক্ষণ অবশ্যই দরকার। অর্থাৎ যদি পরিপক্কতার সাথে সম্পর্কিত যদি কোনো একটা প্রিন্সিপাল হয়, সেটা হচ্ছে কঠোর অনুশীলন এবং প্রশিক্ষণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, অর্থাৎ অপশন ডি এখানে কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, শিখন সম্পর্কে কোনটি সঠিক তথ্য? শিখন সম্পর্কে কোনটি সঠিক তথ্য? এটি একটি সাময়িক পরিবর্তন যা ক্লান্তির কারণে ঘটে। না, শিখন কখনোই সাময়িক পরিবর্তন নয় যেটা ক্লান্তির কারণে ঘটে। বি অপশন বলছে এটি বংশগতির মাধ্যমে প্রাপ্ত একটি গুণ। শুধুমাত্র কি বংশগতির মাধ্যমেই প্রাপ্ত গুণটাই শিখন? না, সেটাও কখনোই নয়। পরিপক্কতা আসার আগেই শিখন সম্পন্ন হয়, সেটা কখনোই নয়, আগে পরিপক্কতা হবে তারপরেই শিখন। অর্থাৎ লাস্ট অপশানটা কারেক্ট হবে। প্রচেষ্টা এবং অনুশীলনের ফলে আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। কোনো একটা জিনিস যদি আমরা শিখে যাই, সেই শেখা জিনিস কখনোই কিন্তু কেউ কখনোই ভুলবে না, তার মধ্যে সেটা কিন্তু স্থায়ীভাবেই বর্তমান থাকবে। অর্থাৎ শিখন যদি কোনো জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে সেটা কিন্তু স্থায়ীভাবেই থাকবে। এবং যদি শিক্ষণগত পরিবর্তন যদি করাতে হয় তাহলে অবশ্যই তার প্রচেষ্টা এবং অনুশীলন অবশ্যই প্রয়োজন। অর্থাৎ অপশন ডিটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, যে প্রচেষ্টা এবং অনুশীলনের ফলে আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন, সেটাই হচ্ছে কিন্তু আমাদের শিখন বা লার্নিং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যদি যাই, দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? প্রধান পার্থক্য
দেখো এই অপশন যেটা বলেছে বৃদ্ধি পরিমাণগত, কিন্তু বিকাশ পরিমাণগত এবং গুণগত উভয়েই বটে। হ্যাঁ, বৃদ্ধি পরিমাণগত এবং বিকাশ কিন্তু পরিমাণগত গুণগত উভয়ই বটে, ঠিকই আছে এই অপশানটা। নেক্সট অপশান দেখি আমরা যে এর থেকেও কোনো কারেক্ট অপশান আসছে কিনা, যে বিকাশ পরিমাণ করা যায় কিন্তু বৃদ্ধি শুধুমাত্র মূল্যায়ন করা যায়, তো উল্টো হয়ে গেল। বৃদ্ধির ক্ষেত্রে এইটা হয়, বৃদ্ধির ক্ষেত্রে পরিমাপ করা যায় আর বিকাশ মূল্যায়ন করা যায়, তাই না? বিকাশ মূল্যায়ন করা যায় আর বৃদ্ধি পরিমাপ করা যায়, তাহলে তো একটা হলো না, এটা উল্টো হয়ে গেছে। তারপর দেখুন বৃদ্ধি আজীবন চলে কিন্তু বিকাশ নির্দিষ্ট বয়সে থেমে যায়, এটা উল্টো হয়ে গেল। বৃদ্ধি আজীবন চলে, বৃদ্ধি আজীবন চলে না, বিকাশ আজীবন চলে, বিকাশ আজীবন চলে। আর বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট বয়সে থেমে যায়, অর্থাৎ এটাও কিন্তু হবে না, উল্টো বলছে। বৃদ্ধি নির্দিষ্ট বয়সে থেমে যায় কিন্তু বিকাশ কিন্তু আজীবন চলে, তাই না? নেক্সট অপশন বলছে দেখো বৃদ্ধি মানসিক দিক দিয়ে কাজ করে, বিকাশ শারীরিক দিক দিয়ে কাজ করে, আবার উল্টো হয়ে গেল। বিকাশ তো শারীরিকভাবে বলা যায় না, বিকাশ শারীরিক এবং মানসিক দুটোভাবেই হয়। আর বৃদ্ধি মানসিক তো হবেই না, বৃদ্ধি হয় শারীরিক, মানে পরিমাণগত বা পরিমাণগত যে পরিবর্তন বা পরিমাপগত পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে বৃদ্ধি। ওজন, দৈর্ঘ্য, উচ্চতা, আকার এইসবের পরিবর্তন হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি মানসিক পরিবর্তন নয়। মানসিক এবং শারীরিক দুটোই থাকবে বিকাশের মধ্যে, বিকাশ কিন্তু শুধু শারীরিক পরিবর্তনও নয়, অর্থাৎ এই অপশানটাও ভুল। অর্থাৎ কারেক্ট অপশান এই থাকছে বৃদ্ধি পরিমাণগত কিন্তু বিকাশ পরিমাণগত এবং গুণগত উভয়েই। নেক্সট অপশান দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে স্থূল চালিকা শক্তি বা গ্রস মোটর বিকাশের উদাহরণ। আগের দিন আমরা বলেছিলাম স্থূল মানে মোটা, হচ্ছে গ্রস মানেও মোটা, তো স্থূল মানে আমরা কি বুঝবো, স্থূল মানে হচ্ছে মোটা। তাহলে মোটা যদি হয় তাহলে নিশ্চয় গোটা শরীরের যখন ইনভলভমেন্ট থাকবে তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্থূল চালিকা বিকাশ। আর যখন সূক্ষ্ম কোনো জিনিস, সূক্ষ্ম বলতে যখন আঙুল বলেছিলাম, আঙুলের দিয়ে কোনো কাজ, আঙুল দিয়ে সুতো দিয়ে সেলাই করা বা আঙুল দিয়ে জামার বোতাম লাগানো, এগুলোর ক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ। কিন্তু এখানে বলেছে স্থূল চালিকা শক্তি, অর্থাৎ চিত্রাঙ্কন হবে না, কারণ ছবি আঁকতে গেলে কি তোমাকে তো পেনটা ভালো করে ধরতে হবে, আঙুলের কাজ আছে সূক্ষ্ম কাজ, তাহলে এটা হবে না, এটা ক্যান্সেল। দৌড়ানো বা হাঁটা, হ্যাঁ এইটা হতে পারে, দৌড়ানো বা হাঁটা, অর্থাৎ অপশন বিটাই কারেক্ট হবে। দৌড়ানো বা হাঁটাই ক্ষেত্রে দেখো গোটা শরীর ইনভলভ হচ্ছে, অর্থাৎ স্থূল চালিকা শক্তি। তারপর অপশানটা দেখে নাও একবার, পেন্সিল দিয়ে লেখা, এটাও হবে না, এটা সূক্ষ্ম, আর এখানে পেন ধরার ব্যাপার আছে। বোতাম লাগানো, এখানেও সূক্ষ্ম কাজ, এটাও কিন্তু এই অপশানের কারেক্ট আনসার হবে না, অর্থাৎ অপশান বিটা এখানে কারেক্ট হবে, দৌড়ানো এবং হাঁটা। নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, নেক্সট দেখো 7 নাম্বার কোয়েশ্চেন, সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর বিকাশের উদাহরণ কোনটি হবে? আমরা এখনই বললাম যে সূক্ষ্ম মানে তাহলে সূক্ষ্মভাবে সূক্ষ্ম অঙ্গ যেটা যখন কাজ হবে, যখন সূক্ষ্ম পেশির যখন আমাদের ব্যবহার হবে তখন সেটাকে আমরা বলবো সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর বিকাশের উদাহরণ। তাহলে নিশ্চয়ই ফুটবল খেলা তো হবে না, এটা তো স্থূল। সাইকেল চালানোও স্থূল। কলম বা পেন্সিল ধরা এবং লেখা, এইটা কিন্তু কারেক্ট হবে, তাই না? আমরা আগে এখনই বলে এলাম সূক্ষ্ম কোনটা, গাছে চড়তে গেলে তো আপনার পুরো শরীরের ইনভলভমেন্ট থাকে, তাহলে এটাও কিন্তু স্থূল চালিকা শক্তি। তাহলে সূক্ষ্ম হচ্ছে শুধুমাত্র কোনটা, কলম বা পেন্সিল ধরে লেখা। নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে যে চিন্তাভাবনা, যুক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বিকাশের কোন দিকের অন্তর্ভুক্ত? চিন্তাভাবনা, যুক্তি এবং সমস্যা সমাধান, তিনটেই দেখো ব্রেন ইউজ হচ্ছে, তিনটেতেই কিন্তু মস্তিষ্কের ব্যবহার হচ্ছে। আর মস্তিষ্কের ব্যবহার যদি বলি তাহলে আমরা নিশ্চয়ই অপশানগুলোর মধ্যে বুঝতে পারছি শারীরিক বিকাশ না, কখনোই নয় শারীরিক বিকাশ। সামাজিক বিকাশ নয়, সমাজের মাধ্যমে আমরা চিন্তাভাবনা, যুক্তি, সমাধান মানে সমাধানের ক্ষমতা এইগুলোর বিকাশ হতে পারে না সমাজের মাধ্যমে। হ্যাঁ, সমাজেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, সমাজের দ্বারা এটা প্রভাবিত হতে পারে, সমাজ আপনি যদি ঠিকঠাক জায়গায় থাকেন তাহলে সেটা আর ভালো গতি আসতে পারে, কিন্তু সেটার দ্বারা এটা সম্ভব নয়। আবেগীয় বিকাশ নয়, ইমোশনাল ডেভেলপমেন্ট এটা জিনিস নয়। ইমোশনাল ডেভেলপমেন্ট আমরা আগের দিন বলেছিলাম কি, যে নিজের আবেগ এবং অন্যের আবেগকে বোঝা এবং ঠিকঠাক জায়গায় আবেগকে প্রয়োগ করা, সেইটাই হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগীয় বিকাশ, অর্থাৎ এটাও নয়। নেক্সট হচ্ছে দেখুন বৈধিক বা প্রজ্ঞামূলক বিকাশ, বৈধিক বা প্রজ্ঞামূলক বিকাশ, এটাই হবে। আমি প্রথমেই বলেছিলাম যে দেখুন তিনটে জিনিস যেগুলো বলা হচ্ছে, চিন্তাভাবনা, যুক্তি এবং সমস্যা সমাধান, সবগুলোর ক্ষেত্রে কিন্তু মস্তিষ্কে বা বুদ্ধির প্রয়োগ হচ্ছে, তাহলে এখানে কিন্তু ডি অপশানটা এখানে কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন
নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট। আমরা আগের দিন মোরাল ডেভেলপমেন্ট কী সেটা বুঝিয়েছিলাম। যারা আগের ভিডিওটা দেখেনি, ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আরও ভালো বুঝে যাবে। নৈতিক বিকাশ মূলত কোনটির অংশ? নৈতিক বিকাশ আমরা বলেছিলাম মোরাল ডেভেলপমেন্ট কি, যে সমাজের যে রীতিনীতি সেগুলোকে রপ্ত করা এবং ঠিক ভুল সেইটা বোঝা এবং ঠিক ভুল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, সেইটা হচ্ছে আপনার মোরাল বা নৈতিক বিকাশ। সমাজের ঠিক ভুলটা বোঝা এবং তার বিষয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া, যে না এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, সেই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়াটা হচ্ছে আপনার নৈতিক বিকাশ। তাহলে সামাজিক বিকাশ নিশ্চয়ই নয়, নৈতিক বিকাশটা মূলত। ঠিক আছে, ভাষা বিকাশ, নৈতিক বিকাশ না, সামাজিক বিকাশ ভুল বললাম, এটা কিন্তু সামাজিক বিকাশ হতে পারে। দাঁড়ান আমি বাকি অপশানগুলো দেখি। এটা কিন্তু সামাজিক বিকাশ কিন্তু হতে পারে। ওকে, দেখুন ভাষা বিকাশ তো নয়, ভাষা বিকাশ তো ভাষার সাথে কগনিটিভ বা প্রজ্ঞা জুড়তে পারে, তাহলে ভাষা নয়। বাকি অপশানগুলো দেখিনি। শারীরিক বিকাশ, দেখুন শারীরিক বিকাশের সাথে নৈতিক বিকাশের সেইভাবে সম্পর্ক নেই। পরিপক্কতা বা ম্যাচুরেশনের সঙ্গে নৈতিক বিকাশ না। সামাজিক বিকাশের সঙ্গে সম্পর্কিত, কারণ আমরা নৈতিক বিকাশের সংজ্ঞা বা নৈতিক বিকাশ কী সেখানেই আমরা বলছি যে সমাজের ঠিক ভুল সম্পর্কে অবগত হওয়া এবং সেই ঠিক ভুলের সম্পর্কে একটা সিদ্ধান্তে আসা, যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল, এটা কিন্তু আপনার সিদ্ধান্তে আসার মতো যে ক্ষমতা বা যে বিকাশ হয়, সেটাই হচ্ছে আপনার নৈতিক বিকাশ। অর্থাৎ নৈতিক বিকাশের সঙ্গে সামাজিক বিকাশ বা সমাজ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ অপশন এটাই এখানে কারেক্ট হবে, সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। নেক্সট দেখুন, নেক্সট কোয়েশ্চেন, প্রাক জন্মকাল পর্যায় কতক্ষণ স্থায়ী হয়? প্রাক জন্মকাল মানে জন্মের পূর্ববর্তী। এখানে দেখুন আমরা পরপর 5টা স্টেজে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রাক জন্মকাল, যেটা জন্মের আগে। তারপর প্রাক শৈশবকাল 2 থেকে 6 বছর। তারপর পরবর্তী শৈশবকাল 6 থেকে 11 বছর। আর তারপরে কৈশোরকাল, সেটা হচ্ছে 11 থেকে 19 বছর। তো এখানে প্রাক জন্মকাল যেটা বলছে, প্রাক জন্মকাল, তো প্রাক জন্মকাল মানে জন্মের আগে, তাহলে কোনটা হবে? নিশ্চয় জন্মের পর হবে না, জন্মের পর 9 মাস না, 2 থেকে 6 বছর কখনোই নয়, জন্মের পূর্বে 9 মাস বা গর্ভকালীন অবস্থা, এটাই কিন্তু আপনার কারেক্ট হবে। এই অপশানটা কিন্তু কারেক্ট হবে। আর জন্মের পর প্রথম 2 বছর, 0 থেকে 2 বছর, এটা কি? এটা তো শৈশবকাল, এটাও হবে না। বেশ, তাহলে এখানে টোটাল আমরা শৈশবকাল, শৈশবাবস্থা, টোটাল 4টে ভাগ আছে। একটা হচ্ছে ইনফ্যান্সি, তারপর প্রাক শৈশবকাল, পরবর্তী শৈশবকাল এবং কৈশোর। নেক্সট দেখুন, নেক্সট কোয়েশ্চেন, বিকাশের কোন স্তরে শিশু আত্মকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক হয়ে যায়? আত্মকেন্দ্রিক বলতে সে তার সব কিছু নিজের মতো ভাবতে থাকে। ঠিক আছে, সে নিজের মতো ভাববে, সব কিছু নিজেরটা ঠিক করার চেষ্টা করবে। আত্মকেন্দ্রিক হয়ে যায় মানে সব কিছু নিজের মতন করে ভাবতে শুরু করে, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক। তো আত্মকেন্দ্রিক কোন টাইমে হয়? শৈশব, প্রাক বাল্যকাল, উত্তর বাল্যকাল না বয়ঃসন্ধি? এটা হচ্ছে আপনার প্রাক বাল্যকাল। কারণ শৈশব হচ্ছে আপনার কত? 0 থেকে 2 বছর। প্রাক বাল্যকাল কত? 2 থেকে 5 বছর হচ্ছে। এটা হচ্ছে আপনার 6 থেকে, এটা 2 থেকে 6ও করতে পারেন। আর এটা 6 থেকে 11 বছর। বয়ঃসন্ধি হচ্ছে 11 থেকে কত? 19 বছর। ঠিক আছে, তো এই যে আত্মকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক, এই চেঞ্জেসটা কখন আসে? এই চেঞ্জেসটা হয় আপনার প্রাক বাল্যকালে। নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, নেক্সট কোশ্চেন দেখুন, বিকাশের কোন স্তরটি গ্যাং এজ বলা হয়? অর্থাৎ দলে থাকতে পছন্দ করে, এক দলে, মানে যখন আপনার স্কুল যাওয়া যখন শুরু হয় সেটা কোন টাইম? তখন কিন্তু তারা একসাথে থাকতে শুরু করে। এটা হচ্ছে লেটার চাইল্ডহুড বা উত্তর বাল্যকাল, মানে 6 থেকে 11 বছরের যে সময়কাল, সেই টাইমে কিন্তু একসাথে মানে গ্যাং অবস্থায় থাকতে পছন্দ করে, দলগতভাবে থাকতে পছন্দ করে। ঠিক আছে, তাহলে এই টাইমটা হবে আপনার উত্তর বাল্যকাল, যে একসাথে থাকতে পছন্দ করে। বাকি টাইমিংগুলো আমরা বললাম, এগুলো তো হবে না। নেক্সট দেখুন, কে বয়ঃসন্ধিকালকে চাপ এবং ঝড়ের কাল, স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টর্ম বলে অভিহিত করেছেন? উডওয়ার্থ, ভাইগটস্কি, স্ট্যানলি হল না জিন পিয়াজে? উডওয়ার্থ হবে না, উডওয়ার্থ তো আলাদা কথা বলেছিল। উডওয়ার্থ কোনটা বলেছিল? উডওয়ার্থ বলেছিলেন যে
বিকাশ যেটা হয়, বিকাশ হচ্ছে হেরিডিটি, বংশগতি এবং পরিবেশের গুণফল। তাহলে উডওয়ার্ডটা হচ্ছে না, ভাইগটস্কি হবে না, স্ট্যানলি হল হবে কারেক্ট অ্যান্সার। স্ট্যানলি হল, জিন পিয়াজেও নয়, স্ট্যানলি হল হচ্ছে কারেক্ট অ্যান্সার। বৈসন্ধিকে চাপ এবং ঝড়ের কাল বলে অভিহিত করেছেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস বিকাশের কোন স্তরের প্রধান বৈশিষ্ট্য? আইডেন্টিটি ক্রাইসিস এটাও কিন্তু যে 11 থেকে 19 বছর যে বয়সকাল, সেই টাইমটাকেই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের কাল বলে আমরা জেনে থাকি। সেটা হচ্ছে কি, বয়ঃসন্ধি কাল, শৈশবকাল নয়, প্রাকবাল্যকাল নয়, উত্তর। এগুলো হচ্ছে আমরা আগের দিন ওই ভিডিওতে যে এই টপিকগুলো যখন আলোচনা করেছিলাম, এর প্রত্যেক টপিকের কিছু সিগনিফিকেন্স দিক আছে, যে কি কি ঘটনা বা কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় বয়ঃসন্ধিকালে, শৈশবকালে, প্রাকবাল্যকালে, উত্তর বাল্যকালে। অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, তাহলে এই জিনিসগুলো খুব ভালো বোঝা যাবে। এইগুলো, এই পরিচয় সংকট, তারপর ঝড়ঝঞ্ঝা, এই বিভিন্ন রকম যে কিছু কিছু বললাম না, প্রত্যেক যে বয়স যে স্টেজগুলো আছে সেই স্টেজের কিন্তু সিগনিফিকেন্স আছে, সেগুলো একবার দেখে নিতে হবে। যেমন বলছি যে এখানে পরিচয় সংকট বলছেন, আমরা ঠিক বুঝতে পারবেন না যে পরিচয় সংকট কেন আসছে, তো ওই ভিডিওটা দেখবেন, বুঝতে হবে। পরিচয় সংকট মানে নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে এই বয়সে, তো সেটা হচ্ছে কি, বয়ঃসন্ধি কাল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখুন, বিকাশের ধারাবাহিকতার নীতি কি নির্দেশ করে? ধারাবাহিকতার নীতি, বিকাশ গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলে। বিকাশ একটি নির্দিষ্ট বয়সে এসে থেমে যায় না, কখনোই নয়। বিকাশের হার সবার জন্য সমান, কখনোই নয়। বিকাশ একই বয়সের বাচ্চার আলাদা আলাদা বিকাশ হতে পারে। বিকাশ হঠাৎ করে ঘটে, সেটাও কখনো নয়। বিকাশ কিন্তু গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলে, এই যে একটা ধারাবাহিকভাবে চলে, এইটাই হচ্ছে বিকাশের ধারাবাহিক নীতি। এটা হচ্ছে বিকাশের ধারাবাহিক নীতি, এটা হচ্ছে বিকাশের ধারাবাহিক নীতি। বিকাশ গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলতে থাকে, এটা হচ্ছে বিকাশের ধারাবাহিক নীতি। নেক্সট কোয়েশ্চেন দেখুন, বিকাশ যখন সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়, সাধারণ থেকে বিশেষ মানে, সাধারণ মানে যখন পুরো জায়গাটা ব্যবহার হবে, তারপর আস্তে আস্তে একটা নির্দিষ্ট দিকে আসবে, এটা হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে। যেমন আমাদের নর্মালি যেটা বললাম, স্থূল সূক্ষ্ম দুটো বললাম না, তাহলে সবসময় কোন দিক থেকে কোন দিকে আসবে, স্থূল থেকে কিন্তু সূক্ষ্ম দিকে কিন্তু আসবে। মানে প্রথমে কিন্তু পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পেশির সঞ্চালনের বিকাশ হয়, তারপর কিন্তু আস্তে আস্তে যে ফাইন দিকটা অর্থাৎ সূক্ষ্ম দিকটা, সেটা কিন্তু আস্তে আস্তে হয়। প্রথমে কিন্তু সূক্ষ্ম দিকে, প্রথমেই বাচ্চা বয়সে কিন্তু পেন ধরতে পারে না, কিন্তু সে হাঁটা চলা আস্তে আস্তে শেখে, তারপর পেন ধরার কিন্তু অনেক পরে হয়। তাহলে এইটা হচ্ছে কিন্তু সাধারণ থেকে নির্দিষ্ট, জেনারেল টু স্পেসিফিক, জেনারেল থেকে স্পেসিফিক, ঠিক আছে। যেমন একটা বাচ্চা প্রথম দিকে, এখানে অপশান আছে দেখুন কোনটা বুঝবে, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, অর্থাৎ সাধারণ মানে পুরো শরীর প্রথমে ব্যবহার করবে, তারপরে আস্তে আস্তে যে কাজটা করতে চাইছে সেই কাজের জন্য সেই অঙ্গটা সে ব্যবহার করবে। অর্থাৎ এখানে যে অপশানটা আছে দেখুন, শিশু প্রথমে হাতে লেখা শেখে, পরে আঁকাবুকি করে না, প্রথমে লেখা শেখে তারপর আঁকাবুকি লয়, আগে প্রথমে লেখা শেখে পরে আঁকাবুকি করে, এটা কি জেনারেল টু স্পেসিফিক? না, এটা নয়। তারপর হচ্ছে প্রথমে দৌড়ানো শেখে পরে দাঁড়াতে শেখে, সেটাও নয়। কান্নার সময় নবজাতকের পুরো শরীর ব্যবহার করে, পরবর্তীতে শুধু চোখের জল এবং শব্দ ব্যবহার করে। দেখুন, যেহেতু সে কাঁদছে, কিন্তু কাঁদার সঙ্গে প্রথমে কিন্তু গোটা শরীর ব্যবহার করে, গোটা শরীর কিন্তু সে ব্যবহার করে কাঁদে, হাত পা ছড়িয়ে, তখন সেটা কিন্তু গোটা সাধারণ মানে গোটা শরীর ব্যবহার করছে। তারপর আস্তে আস্তে দেখবে নির্দিষ্ট দিকে কিন্তু চোখের দিকে চলে আসছে, কারণ সে জানছে কান্নার জন্য শুধু চোখটাই যথেষ্ট, তো চোখের জল এবং শব্দ কিন্তু পরে ব্যবহার করে। এটা হচ্ছে কিন্তু জেনারেল টু স্পেসিফিক বা সাধারণ থেকে নির্দিষ্ট দিকে যাওয়ার একটা উদাহরণ। নেক্সট অপশান তো হবেই না, শিশু একটি ছোট আঙুল নাড়ায় পরে পুরো হাত নাড়ায় না, পুরো হাত, এটা কিন্তু ওইটার উদাহরণ হবে না। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, 17 নাম্বার কোয়েশ্চেন দেখুন, 17 নাম্বার, সেফালোকডাল আর প্রক্সিমোডিস্টাল দুরকম আগের দিন বলেছিলাম, তাই বলছি, বারবার বলছি আগের দিনে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। কারণ আমরা ক্লাস আরম্ভ করেছি, পরপর ক্লাসের কন্টিনিউশন, আপনাদের রেসপন্স না তাহলে ক্লাস ঠিকঠাক করে কন্টিনিউ করা যাবে না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে পরের কোয়েশ্চেনগুলো ভালো বুঝতে পারবেন। দেখুন এখানে বলেছে সেফালোকডাল এর ক্রম, সেফালোকডাল হচ্ছে কেন্দ্র থেকে, সেফালোকডাল হচ্ছে মস্তিষ্ক থেকে পায়ের দিকে, আর প্রক্সিমোডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে, দুটো হচ্ছে দুরকম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেফালোকডাল হচ্ছে কি, সেফালোকডাল হচ্ছে মাথা থেকে শুরু করবে,
দিয়ে নিচের দিকে আস্তে আস্তে বিকাশটা নামবে, সেটা হচ্ছে অর্থাৎ মাথা থেকে পায়ের আঙুলের দিকে, এটাই কারেক্ট হবে। ঠিক আছে, আর শরীরের কেন্দ্র থেকে বাইরে থেকে, এটা তো বললাম প্রক্সিমো ডিস্টালের পরে দেখবো। আর ডান দিক থেকে বাঁ দিক হবে না, এটাও হবে না। পা থেকে মাথার দিকে না, মাথা থেকে পায়ের দিকে, অর্থাৎ মাথার বৃদ্ধি আগে ঘটবে, তারপরে শরীরের নিচের অংশে বৃদ্ধি ঘটবে। এটাকে বলে সেফালোকোডাল ক্রোম অফ ডেভেলপমেন্ট বা সেফালোকোডাল ক্রোম, বিকাশের সেফালোকোডাল ক্রোম। নেক্সট কোয়েশ্চেন দেখুন 18, প্রক্সিমো ডিস্টাল। এখন যেটা বললাম বিকাশের ক্রম কি, প্রক্সিমো ডিস্টালের ক্ষেত্রে কি হয়, প্রক্সিমো ডিস্টালের ক্ষেত্রে প্রথমে কেন্দ্রের বিকাশ হয়, তারপর কেন্দ্র থেকে বাইরের দিকে আস্তে আস্তে বিকাশ হতে থাকে, কেন্দ্র থেকে আস্তে আস্তে বাইরের দিকে বিকাশ কিন্তু হতে থাকে। এটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল, এটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল, অর্থাৎ আঙুল থেকে মেরুদণ্ডের দিকে, মাথার থেকে ঘাড়ের দিকে বিকাশ শুধুমাত্র মানসিক দিকে ঘটে না, এটা তো কখনোই নয়। শরীরের কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে, কেন্দ্র অংশ থেকে, অর্থাৎ অপশন ডিটা কিন্তু এখানে কারেক্ট হবে। শরীরের কেন্দ্র অংশ থেকে পরিধির দিকে কিন্তু যে বিকাশ ঘটে সেটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল বিকাশ। ঠিক আছে, প্রক্সিমোডিস্টালের ক্রম হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে, তাহলে এটাও হবে না, এটাও হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন দেখুন 19, যে বিকাশের সর্পিল বনাম রৈখিক নীতি অনুযায়ী কোনটি সঠিক। আমরা বারবার বলেছিলাম বিকাশ কিন্তু রৈখিকভাবে হয় না, বিকাশ কিন্তু রৈখিকভাবে হয় না, বিকাশ কিন্তু এরকম সর্পিল আকারে কিন্তু বিকাশ হয়, বিকাশ কিন্তু কখনোই রৈখিকভাবে একটা রেখা বরাবর সমানভাবে বিকাশ কিন্তু কখনো হয় না, বিকাশ একটু আগায়, আবার কখনো কখনো বিকাশ কিন্তু পিছিয়েও আসতে পারে। অর্থাৎ বিকাশ শুধুমাত্র যে সামনের দিকে যায়, পিছিয়ে ফেরে না, বিকাশের কোনো নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে না, কখনোই না নির্দিষ্ট একটা প্যাটার্ন অনুসরণ করে। হ্যাঁ, বিকাশ কম বেশি হতে পারে, কিন্তু বিকাশ কিন্তু একটা প্যাটার্ন মেনশন করে, যে বিকাশ প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু ফলো হয়, সেই অনুসারেই সবারই কিন্তু বিকাশ হয়। হ্যাঁ, এবার কারো কম কারো বেশি সেটা আলাদা কথা, কিন্তু প্যাটার্ন কিন্তু ফলো করে। বিকাশ একটি সরল রেখা বরাবর এগোয়, সরল রেখার সমান গতিতে এগোয়, কখনোই নয়, বললাম এটা কখনোই নয় বিকাশের ক্ষেত্রে। শিশু সামনে এগিয়ে আবার পিছনে ফিরে এসে অর্জিত বিকাশকে সুসংগত করে, হ্যাঁ এইটা কিন্তু ঠিক, সর্পিল আকার যেটা বললাম। আর এটাও ঠিক নয়, বিকাশ শুধুমাত্র সামনের দিকে যায় কিন্তু পিছনে ফেরে না, এটা কিন্তু ভুল, কারণ একবার সামনের দিকে যায় আবার পিছিয়ে এসে কিন্তু তার যে অর্জিত বিকাশ সেটাকে আবার সুসংগত করে আবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ অপশন ডি কিন্তু এখানে কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখুন 20 নাম্বার কোশ্চেন, একটি জাইগোটে মোট কতগুলো ক্রোমোজোম থাকে। একটি জাইগোটে মোট ক্রোমোজোম থাকে 23 জোড়া, অর্থাৎ 46টি। একটি জাইগোটে মোট ক্রোমোজোম থাকে 46টি, অর্থাৎ 23 জোড়া। নেক্সট কোশ্চেন দেখুন উডওয়ার্থ, আগেই একটা বললাম যে উডওয়ার্থের মতে বিকাশ হলো হেরিডিটি এবং এনভায়রনমেন্টের গুণফল, শুধুমাত্র পরিবেশের প্রভাব কখনোই নয়, হেরিডিটি এনভায়রনমেন্টের যোগফল সেটাও নয়, বংশগতি পরিবেশের যোগফল নয়, শুধুমাত্র বংশগতির প্রভাব সেটাও হয় না, সেটা কখনোই পসিবল নয়। বংশগতিগতভাবে যদি কোনো ল্যাকেজও থাকে সেটা কিন্তু ভালো পরিবেশের মাধ্যমে সেটা কিন্তু পরিবর্তন করে বিকাশ ভালো করা যেতে পারে। অর্থাৎ উডওয়ার্ড বলেছেন যে বিকাশ হলো পরিবেশ এবং বংশগতির দুটো প্রভাবের গুণফল, অর্থাৎ অপশন নাম্বার এটা কিন্তু এখানে কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখুন যে একই ওভাম থেকে জন্ম নেওয়া যমজদের কি বলে। একই ওভাম থেকে যখন জন্ম নেবে যমজ তখন তারা কিন্তু একই রকমই দেখতে হয়, এবং একই লিঙ্গের হয়, একই রকম দেখতে হয় এবং একই লিঙ্গের, অর্থাৎ দুটো ছেলে হলে দুটোই ছেলে, কিংবা দুটো মেয়ে হলে দুটোই মেয়ে, অর্থাৎ নন আইডেন্টিক্যাল টুইন্স কখনোই নয়, আইডেন্টিক্যাল টুইন্স, দিস ইজ কারেক্ট, আইডেন্টিক্যাল টুইন্স। তারপরে ফ্যাটার্নাল টুইন্স না, তারপর অসামঞ্জস্যপূর্ণ যমজ এটাও হবে না, অর্থাৎ বিটা কিন্তু কারেক্ট হবে, আইডেন্টিক্যাল টুইন্স, একই রকমের টুইন্স হবে। নেক্সট দেখুন 23 যেটা আছে, বিকাশের কোন নীতিটি বলে যে বিকাশের বিভিন্ন দিক পরস্পর নির্ভরশীল। ধারাবাহিকতা নীতি তো নয়, পরস্পরের প্রতি নির্ভরশীল, কথাটা ভালো করে বুঝুন, মানে সিডিপির কোয়েশ্চেন এমন একটা বেসিক সেন্সও লাগাতে হবে যে কোন কোন কথাগুলো পজিটিভ বলতে চাইছে বা কোনটা কোয়েশ্চেনের সঙ্গে ঠিক যাচ্ছে, সেটাও আপনি কোয়েশ্চেন না জেনেও অনেক কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন সিডিপিতে। সিডিপিতে কিন্তু অনেক কোয়েশ্চেন আপনি না জেনেও কারেক্ট অ্যান্সার করতে পারবেন, কিন্তু আপনার বেসিক সেন্সটা খুব প্রয়োজন যে এখানে কোয়েশ্চেন কি বলতে চাইছে তার সঙ্গে অপশানের কোনটা ঠিক ম্যাচ করছে, সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখুন এখানে বলেছে
পরস্পর নির্ভরশীল, এই কথাটা ভালো করে বুঝুন যে বিকাশের কোন নীতি বলছে পরস্পর নির্ভরশীল। এখানে ধারাবাহিকতার কোনো কথা নেই। ধারাবাহিকতা কি বলে, যে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটে, এটা হচ্ছে ধারাবাহিকতা, তাহলে এটা হচ্ছে না। দিক নির্দেশনার তো দুরকম আমরা বুঝলাম, যে একটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল, আর একটা হচ্ছে, একটা হয় কেন্দ্র থেকে পরিধির দিকে, আর একটা হয় মাথা থেকে নিচের দিকে, তো সেটা তো নয়। এটা ব্যক্তিগত পার্থক্যের নীতি, সেটাও নয়। বোঝা যাচ্ছে ব্যক্তিগত পার্থক্যের নীতি বলতে যে ব্যক্তি পার্থক্য, মানে একই বয়সে দুটো বাচ্চার কিন্তু আলাদা আলাদা বিকাশ হতে পারে, অর্থাৎ এটা ব্যক্তি পার্থক্য, ব্যক্তি বিশেষে বিকাশ কিন্তু আলাদা আলাদা হয়, যদিও একটা প্যাটার্ন নির্দিষ্ট থাকে, কিন্তু বিকাশ কিন্তু ব্যক্তি বিশেষে চেঞ্জ হয় বা আলাদা হয়। তাহলে আন্তঃসম্পর্ক, নিজেদের মধ্যে সম্পর্কের নীতি, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, অপশন ডি নিশ্চয়ই কারেক্ট হবে, কারণ বললাম কোয়েশ্চেনটা ভালো করে, পরস্পর নির্ভরশীল, আত্মসম্পর্ক, তাহলে পরস্পরের মধ্যে সম্পর্ক, মানে বিকাশের যে প্রিন্সিপালগুলো আছে বা যে এলিমেন্টগুলো আছে তারা কিন্তু একটা আর একটার সঙ্গে সব জড়িত। যেমন আমরা আগের দিন মনে রেখেছিলাম কি করে, PCSE, ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল আর ইমোশনাল। ফিজিক্যাল মানে শারীরিক, কগনিটিভ মানে প্রজ্ঞামূলক, তারপর সামাজিক, সোশ্যাল আর ইমোশনাল মানে আবেগ, যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইমোশনাল, ঠিক আছে, প্রাক্ষবিক, সেটা হচ্ছে এই চারটের মধ্যে সবাই কিন্তু সবার সাথে আত্মসম্পর্কিত, ঠিক আছে। বেশ, তাহলে অপশন ডি হলো কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখুন 24 যেটা বলছে, শিক্ষকের জন্য বংশগতি এবং পরিবেশের জ্ঞান থাকা প্রয়োজনীয়, যাতে তিনি শুধুমাত্র বুদ্ধিমান শিশুদের পড়াতে পারেন, কখনোই নয়। সিডিপিতে কোনো নেগেটিভ ওয়ার্ড চলবে না, একতরফা ওয়ার্ড চলবে না, মানে শুধু বাস বুদ্ধিমানদেরকে শেখাবে, কখনোই নয়, সবাইকে নিয়েই চলতে হবে, তাহলে এটা ভুল একদম। যাতে তিনি শিক্ষার্থীদের বংশ তালিকা মুখস্থ করাতে পারেন, আবার বংশ তালিকা মুখস্থ করাতে পারেন, মুখস্থ কথা যখনই আসবে সেই অপশান একবারে ভুল। মুখস্থ কোনোভাবেই সিডিপিতে অ্যালাউ করা যায় না, শিক্ষাবিজ্ঞানে মুখস্থর কোনো জায়গা নেই। অপশান সি যদি বলি, যাতে তিনি পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থী, পরিবেশ দূষণের সাথে চাইল্ড সাইকোলজির কোনো সম্পর্কই নেই। যাতে তিনি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য বুঝে, যে একটা ক্লাসের মধ্যে বিভিন্ন রকম বাচ্চা থাকবে, তাদের পার্থক্য, তাদের ইন্ডিভিজুয়াল নিডস, তাদের আলাদা আলাদা কী চাহিদা, সেরকম বুঝে সেরকম করে তিনি যাতে ক্লাস কিন্তু করাতে পারেন, এবং যাতে সবাই কিন্তু উপকৃত হয়, সবার কাছে যেন পৌঁছায়, তাহলে যাতে তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য বুঝতে পারেন, যার জন্য কিন্তু পরিবেশ এবং বংশগতি মানে জ্ঞান শিক্ষকের থাকা কিন্তু প্রয়োজন, অর্থাৎ অপশান ডিটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখুন 25, বিকাশের কোন স্তরে শিশু প্রথাগত শিক্ষা ব্যবস্থায় আসে, প্রথাগত শিক্ষা ব্যবস্থায় আসে, এইটা বলে দেন। প্রাক বাল্যকাল কত, প্রাক বাল্যকাল হচ্ছে 2 থেকে 6, উত্তর বাল্যকাল হচ্ছে 6 থেকে 11, শৈশব হচ্ছে 0 থেকে 2, বয়সন্ধি হচ্ছে 11 থেকে 19, ঠিক আছে। তাহলে স্কুল কখন যায়, স্কুল যায় ক্লাস 1, যদি তার আগে এই বয়সে স্কুল যায় কিন্তু সেটা প্লে স্কুল বলা হয়, সেটাখানে LKG, নার্সারি, UKG, সেটা প্লে স্কুল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথাগত স্কুলে যায় না, প্রথাগত স্কুলে যায় কিন্তু 6 থেকে 12 বছরের মধ্যেই, ক্লাস 1 যখন স্টার্ট হয়, উত্তর বাল্যকাল, ঠিক আছে। উত্তর বাল্যকালে কিন্তু ট্র্যাডিশনালি বা প্রথাগতভাবে স্কুলে তারা বাচ্চারা যায়, উত্তর বাল্যকাল হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখুন 26, নিচের কোনটি বিকাশের একটি নীতি নয়, বিকাশ একটি একমুখী প্রক্রিয়া, কখনোই নয়। এখনই আমরা বললাম বিকাশ কিন্তু কীভাবে হয়, বিকাশ কিন্তু সর্পিল আকারে হয়, একমুখী নয়, কখনো বাড়বে আবার কখনো পিছিয়ে এসে সেই বিকাশ যেটা হচ্ছে সেটা সুসংগত করবে, আবার আগিয়ে যাবে, এটা সর্পিল আকারে বা স্পাইরাল ওয়েতে কিন্তু বিকাশ মুভ করে, বিকাশ কখনোই এইভাবে কিন্তু সরল রেখায় যায় না, ঠিক আছে। তাহলে এটা ভুল, রিভার্সেবল মানে একমুখী কখনোই নয়, ঠিক আছে, আবার পিছিয়েও আসতে পারে। বিকাশ বংশগতি এবং পরিবেশে মিথস্ক্রিয়ার ফল, নয় বলেছে তাই না, ও এটা দেখুন, নট কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বিকাশের কোনটা নীতি নয় বলেছে, খেয়াল রাখুন। বেশ, তাহলে এটা কিন্তু আমাদের, যদিও এই জিনিসটা যেটা আমি কনসেপ্টটা ঠিকই বলছি যে সরলরৈখিক নয়, মানে এইভাবে চলে, একমুখী, কিন্তু বিকাশ একটি একমুখী প্রক্রিয়া, এটা কিন্তু নীতি কিন্তু নয়। বেশ, পরেরগুলো দেখিনি, বিকাশ নিরবিচ্ছিন্ন, তাহলে এইটার জন্য এটা ভুল, বিকাশ কিন্তু নিরবিচ্ছিন্ন, এটা কারেক্ট, বাট এই কোয়েশ্চেনের জন্য ঠিক, মানে ভুল। বিকাশ একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে, নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে, এটা তো বিকাশের ক্ষেত্রে ঠিক, মানে এখানে বলেছে নীতি নয় বলেছে, নট, এটা বলেছে কোনটা নট, দেখবেন কোয়েশ্চেনেও নটটা ক্যাপিটালে বড় করে লেখা থাকবে, তাহলে কোনটা নট এখানকার মধ্যে, তাহলে এদেরও তো বিকাশের ক্ষেত্রে ঠিক, এটাও বিকাশের ক্ষেত্রে ঠিক, তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ভুল, অর্থাৎ এখানে কিন্তু আপনার কোনটা ঠিক হবে, এখানে কিন্তু এটা
ভুল বলা হলো, এখানে কিন্তু আপনার কারেক্ট হবে প্রথমটাই, যে এটা যেটা একমুখী প্রক্রিয়া তো নয়, সেটাই তো বলেছে এখানে, ঠিক আছে, না বলেছে। বিকাশের ক্ষেত্রে কোনটা ঠিক নয়, একমুখী কখনোই নয়, সে কিন্তু কীভাবে যায়, এইভাবে যায়, স্পাইরাল হতে যায়, কখনো বাড়ে, কখনো এগিয়ে যায়, আবার কখনো পিছিয়ে এসে যেটা হয়েছে বিকাশ সেটাকে আবার সুসংগত করে। নেক্সট দেখুন 28 যেটা আছে, 27, ভাষার বিকাশ মূলত কোনটির অংশ? ভাষার সাথে আবেগের নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই। আবেগের সম্পর্ক কোথায় থাকবে? আবেগ থাকবে যখন ইমোশনাল বিকাশ যখন হবে, ইমোশনাল, তখন সেটা কিন্তু আবেগ হবে। স্থূলচালিকা, এখানে স্থূলচালিকার কোনো জায়গায় নেই, স্থূলচালিকার জায়গা এখানে নেই। স্থূলচালিকার বিকাশ তো আমরা বলেছি যখন হাত পা নড়ে যখন দৌড়াবে, ছুটবে, ফুটবল খেলবে, তখন স্থূলচালিকা, এটা তো নয়। শারীরিক বিকাশের সঙ্গে ভাষার বিকাশের সেভাবে কোনো সম্পর্কিত নেই। প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশের সাথে সম্পর্ক, কারণ ভাষার বিকাশ আর বৌদ্ধিক, প্রজ্ঞামূলক মানে কি কগনিটিভ, বৌদ্ধিক, তাহলে বৌদ্ধিক বিকাশ না হলে আপনার ভাষার বিকাশ হবে না, অর্থাৎ বৌদ্ধিক বিকাশ এবং ভাষার বিকাশ আসলে কিন্তু ভাষা আসলে বৌদ্ধিক বিকাশেরই একটা অংশ বিশেষ। তাহলে ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু প্রজ্ঞামূলক বিকাশেরই একটা অংশ। নেক্সট দেখুন 28 নাম্বার কোশ্চেন, বিকাশের কোন স্তরটিকে খেলনা বয়স বা টয় এজ বলা হয়? খেলনা বয়স বুঝতেই পারছি আমরা, টয় এজ বলা হয় শৈশবকাল। এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে মানে প্রথাগতভাবে স্কুলে যায় কখন? প্রথাগতভাবে স্কুলে যায় উত্তর বাল্যকালে, তাহলে এটা হবে না। বয়ঃসন্ধিকাল, ঝড়ঝঞ্ঝার কাল, তারপর পরিচয় সংকট বা আইডেন্টি ক্রাইসিস, তাহলে এটাও নয়। প্রাক বাল্যকালে কি বললাম? এগোসেন্ট্রিক হয়ে যায়, ঠিক আছে, আত্মকেন্দ্রিক হয়ে যায়, এটাও নয়, ঠিক আছে। তাহলে যখন এটা একটু ভুল হলো, মানে খেলনা বয়স বলেছে তাই না, খেলনা বয়স তো এইটাতেই হবে। খেলনা বয়স কি কখন? নার্সারি, এলকেজি, ইউকেজি কখন হয়? নার্সারি, এলকেজি, ইউকেজি যখন কোন বয়সে হয়? নার্সারি, এলকেজি, ইউকেজি যে বয়সে 2 থেকে 6 বছরের মধ্যেই তো হয়। প্রাক বাল্যকাল, আর্লি চাইল্ডহুড, 2 থেকে 6 বছরের মধ্যে তো এলকেজি, নার্সারি, ইউকেজি মানে প্লে এজ যেটা হয় সেটা হচ্ছে প্রাক বাল্যকাল, হচ্ছে শৈশবকালটা কিন্তু এখানে হবে না, খেলনা বয়স। বেশ, নেক্সট দেখুন লাস্ট কোয়েশ্চেন, ব্যক্তিগত পার্থক্যের নীতি কী নির্দেশ করে? বংশগতি এবং পরিবেশের ভিন্নতার কারণে প্রতিটি শিশুর বিকাশ ধরন আলাদা হতে পারে। হ্যাঁ, একদম কারেক্ট। ব্যক্তিগত পার্থক্য, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত পার্থক্য, পরিবেশের এবং বংশগতির প্রভাবের জন্য কিন্তু, কারণ বিকাশ মানে কি, বিকাশ মানে কিন্তু বংশগতি এবং পরিবেশ, বিকাশ মানে কিন্তু বংশগতি, বিকাশ, এটা কে বলেছিল? নামগুলো মনে রাখবেন, উডওয়ার্থ। এটা হচ্ছে পরিবেশ এবং কিসের গুণফল? পরিবেশ এবং বংশগতি, এই দুটোর কিন্তু গুণফল। অর্থাৎ যদি পরিবেশ বা বংশগতির কোনো একটা যদি পরিবর্তিত হয় তাহলে বিকাশও কিন্তু পরিবর্তিত হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে, এই দুটো তো আলাদা হবেই, পরিবেশ আলাদা হয়, বংশগতি আলাদা হবেই, তো এই দুটো যদি আলাদা হয় তাহলে বিকাশও কিন্তু ব্যক্তিবিশেষে আলাদা হবে। অর্থাৎ এইটা কিন্তু ব্যক্তিবিশেষে পার্থক্য দেখা যাবে। পরেরটা শুধুমাত্র যমজ শিশুরা একই রকম হয়, এটাও ভুল। বিকাশের একটি দৈব প্রক্রিয়া, কোনো নিয়ম নেই, কখনোই নেই না, এই নেগেটিভ ওয়ার্ড কিন্তু কখনোইভাবে সিডিপিতে চলবে না। সব শিশুই হুবহু একই গতিতে বিকাশ হয়, কখনোই নয়। একই বয়সের দুটো শিশুর কিন্তু একই বয়স, দুজনেরই যদি 7 বছর বয়স হয়, একজনের বিকাশ বেশি হয়, একজনের বিকাশ কিন্তু কম হয়। একজন খুব স্মার্টলি কথা বলছে, সব ঠিকঠাক বুঝছে, আবার ওই বয়সেরই বাচ্চা কিন্তু ঠিকঠাক বুঝতে পারছে না, ঠিকঠাক শিখতে পারছে না। তো বিকাশ কিন্তু একই এজের বাচ্চার দুটো কিন্তু আলাদা বিকাশ হতে পারে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত পার্থক্য থাকতে পারে। সেটা কি বোঝায়? সেটা পরিবেশ এবং বংশগতি এবং পরিবেশ, এই দুটো যদি ভিন্নতা হয় তাহলে বিকাশ কিন্তু ব্যক্তিবিশেষে ভিন্ন হবে। তো এটা আমরা আগের দিন যে টপিকটা পড়েছিলাম তার উপরে কিন্তু 29টা কোশ্চেন করে দিলাম। নেক্সট টপিক আমরা পড়াবো, নেক্সট চ্যাপ্টার 2 যেটা পড়াবো সেটা পড়িয়ে দেবো, তারপর আবার তার উপরে কিন্তু 30-40টা কোশ্চেন অবশ্যই করবো। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বাকিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।